আছেন। ক্রিকেট বোর্ড ইলেকশনকে কেন্দ্র করে যেরকম একটা একপাক্ষিক তৎপরতা কারো কারো মতে শুরু হয়েছে বা চলছে, সেটা নাকি ভেস্তে গেছে এবং আইসিসি এসে দুপক্ষকে ডেকেছে, এই তোরা আয় তোরা আয়, ডেকে বলেছে তোরা তোরা হাত মিলা, সমঝোতা করে বাংলাদেশ ক্রিকেটকে চালাতে হবে, আদারওয়াইজ বাংলাদেশের ক্রিকেট নিষিদ্ধ হয়ে যাবে। যদি বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুল তারা 2-2-4 মিলাতে না পারেন, একসাথে হাতে হাত রেখে বুকে বল রেখে কাজ না করেন, তাহলে বাংলাদেশের ক্রিকেট নিষিদ্ধ হতে পারে। অন্তত গতকালকে বিভিন্ন জায়গা থেকে এই নিউজটা এসেছে, আমরা দেখেছি, আমরা শুনেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ইলেকশন, সেই ইলেকশন মনিটরিং, সেই ইলেকশনে বুলবুল এবং তামিমদেরকে এক করানোর জন্যই আইসিসির দুজন প্রতিনিধি বাংলাদেশে এসে দুদিনে সফর করে গেছেন। এবং সেই সফরে যখন তারা এলেন, তখন প্রথমে যারা বুলবুলপন্থী, বাংলাদেশ ক্রিকেট নিয়ে যাদের চিন্তার শেষ নেই, যারা ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতে পারছেন না, যাদের পরিবার টেনশনে রয়েছে যে এই গরম এবং ক্রিকেট বোর্ডের টেনশনে তারা না হিট স্ট্রোক করেন, সেই তারা শুরুতে বলা শুরু করলেন যে এদেরকে আসলে তো পাঠানো হয়েছে, এটা বানোয়ার প্রতিনিধি, তারা দিন শেষে জয়সার লোক, তাদের কথা শুনে কোনো লাভ হবে না, তাদের সাথে বসে কোনো লাভ হবে না। শেষ পর্যন্ত তাদের সাথে তারা বসেছে। বসার পরে এই যে 4 জন বসেছিলেন, এখানটা একটা ইন্টারেস্টিং গল্প রয়েছে, সেটা বলবো। বসার পরে তারা যেই খবরটা জানাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী যে পথ চলা, সেটাতে তামিম এবং বুলবুলকে একসাথে কাজ করতে হবে, বুলবুল এবং তার দলবলকে কোনোভাবে অমিট করা যাবে না। তাদের এই বক্তব্য, আলোচনা এবং শেষ পর্যন্ত যখন এই মিডিয়া হাইপটা ক্রিয়েট হলো, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যাদেরকে মেনে নিয়েছে, যেই প্রতিনিধি দলকে আসলে মেনে নিয়েই বুলবুলপন্থীরা এরকম গুজব ছড়ানো শুরু করলো, তারা আজকে প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে যে যে ধরনের নির্বাচন কেন্দ্রিক এবং দুপক্ষের মধ্যে সমঝোতার জন্য জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকান প্রতিনিধি আইসিসি বাংলাদেশে পরিদর্শনে এসেছিলেন, এরকম কোনো ঘটনা ঘটেনি। তারা বিব্রত হয়েছে, আইসিসি বিব্রত হয়েছে। এই প্রেস রিলিজটা দেওয়ার মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুল, তাদের পন্থী যারা যারা এই বক্তব্যটা দিচ্ছেন যে দুপক্ষ তামিম এবং বুলবুল পন্থী মিলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হবে, আগামীতে সেভাবেই চলবে বাংলাদেশের ক্রিকেট, আদারওয়াইজ বাংলাদেশের ক্রিকেট নিষিদ্ধ হয়ে যাবে, সেই তাদের ব্যাপারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রেস রিলিজ দিয়ে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রেস রিলিজ দিয়ে জানাচ্ছে, স্পষ্ট করছে এই সকল নিউজ মিডিয়া আউটলেটসে যেগুলো এসেছে এগুলো গুজব, এগুলো হচ্ছে অনুমান নির্ভর। দাঁড়ালো কি, আমিনুল ইসলাম বুলবুলের লোকজন আইসিসির সাথে বসেছে, তাদের ডাকে আইসিসি বাংলাদেশে এসেছে এবং তাদের ডাকে আসা আইসিসি প্রতিনিধিরা বাংলাদেশ থেকে ফিরে গিয়ে তারা আইসিসির মাধ্যমে যেই রিপোর্টটা পাঠিয়ে দিচ্ছে, মিডিয়া রিলিজটা পাঠাচ্ছে, সেখানটায় বলা হচ্ছে তাদের যেই কর্মকাণ্ড নিয়ে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো অনুমান নির্ভর, এগুলো সত্য না। মিথ্যাটা কে বললো? যারা দাবি করছে তাদের ডাকে আইসিসি বাংলাদেশে এসেছে, যারা দাবি করছে তাদের ডাকে আসা আইসিসি তাদের সাথে বসে ডিসিশন মেক করেছে বুলবুল এবং তামিমকে একসাথেই সমঝোতার ভিত্তিতে ক্রিকেট বোর্ড চালাতে হবে, সেই তারা মিথ্যা প্রমাণিত হয়ে গেলেন, যারা নিজেদেরকে আইসিসির লোককে ডেকে আনার কারিগর ভাবছেন আইসিসির মিডিয়া রিলিজের মাধ্যমে। সো বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, যেভাবে ঘটছে, যেভাবে ঘটানো হচ্ছে, এগুলো খুব ইন্টারেস্টিং। গতকালকে আমি বললাম যে একটা মিটিং হয়েছে, 4 সদস্যের যারা ছিলেন, আসিফ আকবর ভাই, আমার অতি প্রিয় নাজমুল ভাই ছিলেন, সেখানটায় ছিলেন আমার অতি প্রিয় হাসানুজ্জামান ভাই ছিলেন, এবং আরো একজন ছিলেন, তার নামটা একটু পরে মনে পড়লে আবার বলবো। যে এই যে 4 জন, চট্টগ্রামের সম্ভবত তিনি একজন, চট্টগ্রাম যে স্টেডিয়াম রয়েছে ক্রিকেট খেলা যেখানটায় হয়, সেখানকার নামাজের জায়গাটা তিনি এমন ভাবে প্ল্যান করেছেন ওই ভদ্রলোক, যেখানটায় হচ্ছে ওয়াশরুম থেকে এসে সবাই হচ্ছে দরজা খোলা থাকে ওয়াশরুমের, এবং মানুষ সিজদা দেয় যে দিকটা, সেটা হচ্ছে ওয়াশরুমমুখী। ওই ভদ্রলোক ওখানটায় ছিলেন। তো আইসিসির সাথে তারা যখন বসেছেন, যে খবরটা আমরা পরবর্তী সময় পেয়েছি যে তাদের যে দারুণ ইংলিশ, সেটা নাকি আসলে তারা বুঝতেই পারেন নাই। হাসানুজ্জামান, আসিফ আকবর, এম নাজমুল এবং চট্টগ্রামের সেই প্রতিনিধি যেভাবে যা বুঝাতে চেয়েছেন, আইসিসির প্রতিনিধি দল নাকি এখান থেকে যাবার পরে এবং যাবার পথে এতটাই কনফিউজড হয়েছেন যে আসলে তারা কি বলছে সেই ব্যাপারটাই তারা ক্লিয়ার না, একদমই ক্লিয়ার না। সো আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে তারা যখন এই কাজগুলো করবেন, তারা কিন্তু 10 মিনিট স্কুলে অনেক আমাদের শিক্ষিত এবং স্মার্ট ট্রেনাররা রয়েছেন, যখন ইন্টারন্যাশনাল কোনো ডেলিগেশনকে আপনারা ডেকে আনবেন কারো ব্যাপারে নালিশ করার জন্য, তখন আয়মান সাদিকদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তারা বাংলাদেশে অনেককেই ইংরেজিতে পারদর্শী করেছে এবং বলার যোগ্য এবং বোঝার যোগ্য করে তুলেছে। ডেফিনেটলি দেশের স্বার্থে আপনারা যে কর্মকাণ্ডটা করছেন এবং যেটা দেশের স্বার্থে করতে গিয়ে যেভাবে দেশকে ব্যাম্বু মেরে দিচ্ছেন এই ভুলভাল ইংলিশ বলে,
নিশ্চয়ই আয়মান সাদিক কিংবা 10 মিনিট স্কুল বা অন্য যে প্ল্যাটফর্মসগুলো রয়েছে আপনাদেরকে সাহায্য করবে। সো ওভারঅল যে ইস্যুটা দাঁড়ালো, যে ডিসকাশনটা যেখানটায় গিয়ে আসলে শেষ হয়, সেটা হচ্ছে আইসিসি বিব্রত, আমিনুল ইসলাম বুলবুল অ্যান্ড কোম্পানি যেভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে তাদের মিথ্যাচার করেছে। আইসিসির মিডিয়া রিলিজটা নিশ্চয়ই এটা রিয়াসাদ আজিমের প্ল্যাটফর্ম থেকে আমি দেই নাই, বা বাংলাদেশের কোনো নিউজ পোর্টাল তার মতো করে বানায় নাই, এবং সেই আইসিসি যে মিডিয়া রিলিজ সেটা আইসিসি থেকে এসেছে। সেখানটায় দাবি করা হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক সমঝোতা নিয়ে কোনো ধরনের আলোচনা হয় নাই, যে ধরনের খবর মিডিয়া আউটলেটসে এসেছে সবকিছুই মিথ্যা, এবং তার মানে এই রিপোর্টগুলো যারা করেছে এবং যারা করিয়েছে তারা মিথ্যা, মিথ্যুক, এবং এই মিথ্যাটাকে আইসিসি স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুলের যেই ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা তারা নিজেদেরকে আসলে আপার হ্যান্ড মনে করছিলেন, যারা নিজেদেরকে আসলে আইসিসি তাদের কথা শুনে পরবর্তী স্টেপ নিয়ে বিসিবি বাংলাদেশে ক্রিকেট নিষিদ্ধ হয়ে যেতে পারে এরকম একটা ভাইবস দেওয়ার চেষ্টা করছিলেন, আলটিমেটলি তারা ফলস প্রমাণ হয়ে গেছেন। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেকশন 7 তারিখে যে ইলেকশনটা হবে, এই ইলেকশন নিয়ে আসলে জটিলতা এই মুহূর্তে কোনো কিছুই নেই। যারা বলছেন একপাক্ষিক ইলেকশন ডেফিনেটলি আমিও এটাকে সাপোর্ট করি। প্রচুর বর্তমান ক্ষমতাসীন দলের আত্মীয় স্বজনরা বিশেষ করে জেলা এবং বিভাগ ক্যাটাগরিতে যেভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ক্লাব ক্যাটাগরিতে তো নির্বাচন হচ্ছে, ঢুকে গেছে, এটাকে কোনোভাবেই সাপোর্ট করার কোনো সুযোগ নেই। কারণ আপনার 25 সদস্যের বোর্ডে ধরেন 18-19 জনই হচ্ছে আপনার মানে কোনো একটা জায়গায় লতায় পাতায় অথবা সরাসরি মানে সম্পর্কিত কারোর সাথে না হলে সে প্রপার সংগঠক না, অথবা এরকম যদি সম্পর্ক না থাকে তাহলে তিনি ক্রিকেট চালানোর যোগ্য না। এই যে একটা ভাইবস, এটাকে কোনোভাবেই সাপোর্ট করার কোনো সুযোগ নেই। সেই বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবাল থাকুক আর মাশরাফি বিন মুর্তজা থাকুক, এই স্ট্যান্স আমি সবসময় নেব। এবং এই জায়গাটা আমার কাছে মনে হয় রিয়েল অর্গানাইজার অনেকেই আসতে পারেন নাই, সাহস পান নাই, অথবা আসতে দেয়া হয় নাই। কারণ জেলা বিভাগ পর্যায়ে আপনি যদি খেয়াল করেন 10 সংগঠকের মধ্যে মোটামুটি 8 জনই নির্বাচিত হয়ে গেছেন উইদাউট এনি ইলেকশন। সো এটা নিয়ে কথা হতে পারে। কিন্তু তার আগের যে ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে তো একই ঘটনা ঘটেছিল। সেই ইলেকশনে কাউন্সিলর যারা, তারা তো পার্টিকুলার একটা নব্য রাজনৈতিক দলের সদস্য যারা ছিলেন তারাই কাউন্সিলরশিপ পেয়েছিলেন। এবং সেই ইলেকশনেও কিন্তু যারা দায়িত্ব পেয়েছিলেন তাদের মধ্যে এমন ব্যক্তি রয়েছেন যিনি সরাসরি ফিক্সিং এ জড়িত, এবং সেই ব্যাপারে অ্যালেক্স মার্শালের তদন্ত চলছে, সেই রেজাল্টটা হয়তো আমরা সামনে পাবো। এমন ব্যক্তি রয়েছে যিনি বাংলাদেশেই ছিলেন না, কিন্তু তিনি ইলেকশন করে গেছেন, এবং সেই ইলেকশনের নমিনেশন পেপারে তিনি কিভাবে সিগনেচার করলেন, কি করলেন না করলেন, সেই ব্যাপারটা আমাদের কাছে এখনো ক্লিয়ার না। এমন ঘটনা ঘটেছে যেখানটায় রাতের আধারে ডিসাইড করে ফেলা হয়েছিল পার্টিকুলার একটা 5 স্টার হোটেলে যে আসলে ইলেকশন যারা করবে তারা কারা হবে, এবং ভোটটা ওইখানটায় ওই একটা পার্টিকুলার ভেন্যুতেই আসলে হয়ে গেছিল ইলেকশনের আগেই অনলাইন ভোটিং এর মাধ্যমে। এবং এমন ঘটনাও ঘটেছিল যে সেই ইলেকশনের কাউন্সিলর তৎকালীন যিনি ক্রীড়া উপদেষ্টা ছিলেন তার পিএস ছিলেন, এবং তার এনএসসির যিনি প্রতিনিধি সেই সাইফুল সাহেবও ছিলেন। সো যারা আসলে ভালো ভালো কথা বলেন, ডেফিনেটলি তারা যদি একটু ভালো কাজটা করতেন তাদের সময়টায়, তাহলে আমার কাছে মনে হয় ডেফিনেটলি সেটা প্রেজেবল হতো এবং তাদের কথার দাম থাকতো। আবারও বলছি, 25 সদস্যের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা 25 ডিরেক্টর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনোভাবেই ক্ষমতাসীনদের আশপাশেরই 18-19 জন আর বাকি যারা হচ্ছে নিউট্রাল, এটা ছাড়া আসলে ক্রিকেট বোর্ড গঠন হতে পারতো না। এটাকে সাপোর্ট করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ক্রিকেটে সার্ভ করার জন্য উই নিড দ্য রিয়েল অর্গানাইজার্স, যেটার ডেফিনেটলি ল্যাকিংস রয়েছে আপকামিং ক্রিকেট বোর্ডে। সবাই ভালো থাকবেন।